হেলমেট এক অদ্ভুত জিনিস, যখন পরার কথা তখন কেউ পরেন না। দেখা যাচ্ছে অনেকেই মাথায় হেলমেট না পরে তারা দিব্যি দু চাকা চালাচ্ছেন, আর যখন দরকার তখন আবার হেলমেট পরে ফেলছেন, নিজের নিজের মতো করে দরকার বানিয়ে নিচ্ছেন। একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন। হেলমেট পরে এক ব্যক্তি বন্দুক দেখিয়ে লক্ষ লক্ষ টাকার ডাকাতি করে নিয়ে বেরিয়ে গেলেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। কিন্তু পুলিশের কাছে সমস্যা কি হবে না, সমস্যা হবে এই ব্যক্তি এখানে হেলমেট পরে রয়েছেন, তাকে চিহ্নিত করতে গেলে বা তাকে আইডেন্টিফাই করতে গেলে বেগ পেতে হবে। কি হয়েছিল, কতটা দুঃসাহস না থাকলে এভাবে হেলমেট পরে এসে বন্দুক দেখে লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যাওয়া যায়, তাও এখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বে থানা। কিভাবে ঘটলো এই ঘটনা, কখন ঘটলো, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি সূত্র রয়েছে? রকি রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবে রকি? অতনু দেখো, ভর সন্ধ্যেবেলায় কিন্তু হেলমেট পরে নিয়ে দুষ্কৃতী হানা ব্যবসায়ীর বাড়িতে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় 3,50,000 টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বানাহাট এলাকায়। বানাহাট থানার অন্তর্গত ঢিলঝোড়া দূরত্বেই কিন্তু শান্তিপাড়া রয়েছে এবং সেখানে এক ব্যবসায়ী থাকেন সমীর সরকার, এবং এদিন কিন্তু সন্ধ্যাবেলায় তিনি তার অফিস রুমে বসে নিয়ে কাজকর্ম করছিলেন। আচমকাই একজন দুষ্কৃতী ঢুকে পড়ে ঘরের ভেতরে এবং রীতিমতো তার মাথা একদম টেবিলের মধ্যে ঠেকিয়ে নিয়ে তার কোমরে গোজা যে আগ্নেয়াস্ত্র ছিল তা দেখিয়ে প্রায় 3,50,000 টাকা লুট করে নিয়ে চম্পট দেয়। এই ঘটনা চাউর হতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং বানাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সে স্থানীয় বাসিন্দারা বক্তব্য যেটা দিয়েছেন তা যেখানে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে থানা এবং সেই জায়গায় যদি এ ধরনের দুষ্কৃতী হানা ঘটে তাহলে নিরাপত্তা কোথায়? এই ঘটনার পর কিন্তু তদন্তে নেমেছে বানাহাট থানা পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দুষ্কৃতীকে, এবং কি পর্যায়ে তদন্ত চলছে তা কিন্তু পরিষ্কার এখনো প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। কিন্তু এলাকায় কিভাবে তদন্ত করে কিভাবে দুষ্কৃতীকে বার করে নজর থাকবে আমাদের। ধন্যবাদ রকি। 6:30 নাগাদ তো একজন হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তি, ওনার কোমরে আগ্নেয়াস্ত্র এবং ছিল। আমি এখানে দেখেছি, আসার পর আমাকে ওটা দেখে চেক করে এবং আমার কাছে যা এখানে টাকা পয়সা ছিল সব নিয়ে। বিচারকের বিরুদ্ধে আইনজীবী অভিযোগ করছেন তাকে অপমান করা হয়েছে। গাড়ি রাখা নিয়ে সামান্য এক সমস্যা, সেই সমস্যা থেকে এমন জটিল আকার ধারণ করলো যে সোমবার থেকে কর্মবিরতিতে রয়েছেন আইনজীবীরা। ডায়মন্ড হারবার কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে আনিসুর রয়েছেন, সরাসরি আনিসুদ্দিন রয়েছেন। আনিসুদ্দিন, বহু দূর দূর থেকে মানুষ আসেন তাদের কাজের জন্য, যে একটা দিন আদালতে যদি শুনানির ডেট আবার পাল্টে দেওয়া হয় তাহলে আবার ফিরে গিয়ে নতুন করে আবার আসতে হয়। তো এখানে তো শুনানি হচ্ছে না, আইনজীবীরা সবাই রয়েছেন কর্মবিরতিতে। কত মামলা পেন্ডিং হলো, যারা যারা দূর থেকে আসছেন তারা কি বলছেন? আইনজীবীরাও নিশ্চয়ই তাদের কথা বুঝছেন, তারা কি কর্মবিরতি এভাবেই চালিয়ে যাবেন বলছেন? একেবারেই অতনুদা, দেখো যেখানে আইনজীবীদের বক্তব্য, যেখানে আইনজীবীদের আদালতে সম্মান নেই, সেখানে যারা মক্কেল আসছে তারা কি করবে? তো সে বিষয়ে কিন্তু একাধিক বিচারকদের বিরুদ্ধে অভিযোগ, এবং গত সোমবার থেকে কর্মবিরতিতে রয়েছেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবীরা। এবং আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক পেছনেই মেন গেট রয়েছে, মেন গেট বন্ধ রয়েছে এবং মক্কেলরা তারা বাইরে রয়েছে এবং আইনজীবীরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন একেবারেই কোর্ট চত্বরে। এবং সকাল থেকেই ডায়মন্ড হারবারের যে বিচারকরা তারা কিন্তু যখন আসেন তাদের গাড়ি থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং বিচারকরা কিন্তু আইনজীবীদের জানান যে তারা বৈঠক করবেন। তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান না হবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এখানে আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে এবং এতে তো সমস্যা হচ্ছে মক্কেলদের? যতক্ষণ না আমাদের দাবি মিটবে, এটা মক্কেলদের সমস্যা হচ্ছে না, মক্কেলরাও জাস্টিস পাচ্ছে না, আমরা তো পাচ্ছি না, মক্কেলরাও জাস্টিস পাচ্ছে না। তা জাস্টিস পেতে গেলে তো আন্দোলন করতেই হবে। আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে আন্দোলন করছি, আমরা তো কাউকে অসুবিধা করছি না। অসুবিধা কি উঠেছি কি আমরা? বিচারকদের সাথে কথা হয়েছে আপনাদের? বিচারকরা আমাদের অঙ্গীকার করে গেলেন আমাদেরকে ডাকবেন, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল, এখনো আমাদের ডাকেননি। আমার মনে হয় কোনো সদিচ্ছা ওনাদের নেই, কারণ ওনারা অপমান করতে জানেন, কিন্তু মানুষকে অপমান করে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তার ওনারা জানে না, ভুলে গেছেন ওনারা। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? যতক্ষণ না আমাদের দাবি মিটবে আমরা ওয়েট করছি, চলবে আমাদের একেবারে। দেখা যাক এই সমস্যার সমাধান হয় কিনা, এই জটিলতা মেটে কিনা, কারণ প্রচুর মানুষ আইনি জটিলতায় পেশে রয়েছেন, তাদের শুনানি হচ্ছে না। ধন্যবাদ আনিসুদ্দিন।
এখন থেকে তৃণমূল প্রস্তুতি শুরু করে দিয়েছে, যে যে জায়গায় পিছিয়ে ছিলেন বিধায়করা তারা যেন সেই সব জায়গায় গিয়ে জনসংযোগ করেন। তো সেরকমই একটা কর্মসূচি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের, যে কর্মসূচিতে তিনি কোদালিয়া গ্রামে গেলেন এবং সেখানে গিয়ে কাজ হয়নি বলে মানুষ ক্ষোভ দেখাতে শুরু করলেন। তাকে ঘিরে ধরে বলার চেষ্টা করলেন যে সেখানে কোনো কাজই হয়নি। আপনার বাড়ির পাশে আমার বোনের বাড়ি, ছোট বোনের বাড়ি। আমি আপনার কাছে যেতাম, শুধু কেসটি আমাকে আটকে রেখেছে। আমিও দেখেছি যে আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে চাই। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। ওইটা আজকে থেকে নেই। আমার সহকর্মী সোমনাথ আমার সঙ্গে ফোনে রয়েছেন। সোমনাথ, এটা তো একদিক থেকে খুব ভালো দিক যে অসিত মজুমদার তিনি ঘটনাস্থলে মানে ওই স্পটে গিয়েছেন বলে তিনি জানতে পারছেন যে সেখানে কোনো কাজই হয়নি। তো একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কি ভাবছেন, তিনি কি বলছেন? হ্যাঁ দেখো, 2026-কে লক্ষ্য রেখে 2026-এর বিধানসভা লক্ষ্য রেখে এখন থেকেই যেসব জায়গায় গত লোকসভাতে যেসব জায়গায় যে ফলাফল খারাপ হয়েছিল সেই সব জায়গাগুলো ঘুরছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং ডোর টু ডোর একদম মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে যে কি পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে এবং পঞ্চায়েতের যারা পঞ্চায়েত প্রধান বা যারা রয়েছে দলে তারা ঠিকঠাক কাজ করছে কিনা এবং রাস্তা হয়েছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হচ্ছে কিনা এইসবের মধ্যে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে কিছুটা এবং ক্ষোভের মধ্যে পড়ার পরও তারপরেও তিনি কার্ড দিয়ে এসছেন বিভিন্ন জায়গায়, ডোর টু ডোর তাদেরকে কার্ড দিয়েছেন এবং বলেছেন যে যেসব মানুষের অসুবিধা রয়েছে, কারণ লক্ষ্মী ভাণ্ডারের অসুবিধা রয়েছে, যেসব রাস্তা হয়নি, ড্রেন হয়নি, যেসব জায়গায় পরিষ্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, সেইসব জায়গায় সেসব মানুষের সাথে কথাবার্তা বলেন এবং লিখে ডায়েরিতে যে সিকিউরিটি রয়েছে এবং পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যদেরকে তাদেরকে লিখতে বলে যেসব সমস্যা রয়েছে দ্রুত যেন ঠিকঠাক হয় এবং যাদের সমস্যা রয়েছে সেগুলোকে দেখছে এবং তাদেরকে কার্ড দিচ্ছে যে নাম্বার বিধায়কের সরাসরি যাতে যোগাযোগ করতে পারে বিধায়ক, সেই কারণে তাদেরকে নাম্বার দিচ্ছে যে যে কোনো সমস্যা তারা বিধায়ককে সরাসরি যাতে ফোন করে সেটাই দেখা। আচ্ছা, ধন্যবাদ। হয়ে যাচ্ছে যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান উপপ্রধান তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ। পূর্বস্থলীর ঠাকুরদাস ট্যাক্স দিতে গিয়েছিলেন বিএলআরও অফিসে। সেই ট্যাক্স যে জমির তিনি তার মেয়ে জামাইকে লিখে দিয়েছিলেন। তো ট্যাক্স দিতে গিয়ে তিনি দেখছেন আরে তার তো কোনো সম্পত্তিই নেই, কোনো জমিই নেই। যে জমি তিনি মেয়ে জামাইকে লিখে দিয়েছিলেন সেই জমি সেই সম্পত্তি নাকি তার প্রতিবেশী দম্পতির, এবং সেটাও গত 2 বছর ধরে। কিভাবে সম্ভব? ঠাকুরদাস তো পড়েছেন মহা ফাঁপড়ে। নবকুমার রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। নবকুমার, কিভাবে ঘটনা ঘটলো কিছু জানা যাচ্ছে? তবে তার আগে একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো যে এই জমি সম্পর্কে ঠাকুরদাস কি বলছেন। দেখো অতনু, এই যে বিষয়ের মধ্যে যে দেখা গেছে যে নিজ গিয়ে পরবাস, এই যে ঠাকুরদাস তার মেয়েকে 2015 সালে লিখিতভাবে তারা দানপত্র করে তার জামাই এবং মেয়েকে লিখে দিয়েছিল সেই জমির কাগজপত্র আপডেট করতে তারা বিএলআরও অফিসে যায় এবং সেখানে যখন পড়ে সে বলছে এই জমি তো আপনার নয় এবং সেই জমি কার, এই বিষয়ে সে সন্দিহান হয়ে পড়ে। তখন বর্ধমানে যায় এবং সেখানে গিয়ে সে ওই জমির দলিল তোলে এবং দলিল তোলার পরে সে দেখে যে তার জমিটা তার পাশেরই যে সুশান্ত বলে যিনি আছেন দাস এবং তার সমাপ্তি দাসের নামে সেই জমি রয়ে গেছে এবং তার পরবর্তীকালে তাদের বাড়িতে তারা কথা বলতে চান যে এই বিষয়টা কেন কিভাবে ঘটলো। তখন তারা হুমকি দেখায় তোদের মারবো, ঘরছাড়া করবো। ফলে তারা দ্বারস্থ হয় পূর্বস্থলী নাদনঘাট থানাতে এবং সেখানে গিয়ে তারা রীতিমতন দরখাস্ত করে কোনো রকম তার সুবিচার না পাওয়াতে এই মহকুমা শাসকের কাছে আসে এবং সেখানে তারা অভিযোগ দেয়। এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে একবার ঠাকুরদাসের বক্তব্য শুনবো, তার অভিযোগ শুনবো, কি হাল হয়েছিল তার বিএলআরও অফিসে গিয়ে শুনবো।
জমিটা কার? জমিটা আমাদের। আর সেখানে আপনাদের কি দেখানো হয়েছে? ওইখানে পাশের বাড়ির মানে সুশান্ত সম্পত্তি ছিল, ওদের নামে হয়ে আছে ওই জায়গাটা। আচ্ছা, এটা কতদিন আগে করেছে? এইটা হয়েছে 2.5 বছর আগে। আচ্ছা, তাহলে আপনারা আর এই বিষয়টা জানতে পারলাম 15-20 দিন আগে। ওইখানে এমনভাবে লেখা হয়েছে যে আমরা মৃত, আমার হাজব্যান্ড মৃত, আরও 3-4 জন মৃত হিসেবে ঘোষিত করা হয় ওখানে। তো আর ডেথ সার্টিফিকেট কী করে পেলে ওটাও জানতে পারলাম না এখন। তো এই বিষয়ে মা বাবাকে নানা রকম এসে মারবো, নানা রকম অত্যাচার করে। ওদেরকে জানানো হয়েছে, দিয়ে ওরা আমাদেরকে মারধর করতে আসে। আচ্ছা, কেন জিজ্ঞেস করলেন? হ্যাঁ, দিয়ে আমরা মিথ্যে প্রচার করছি। আচ্ছা, দিয়ে তারপরে আপনারা কি করলেন? আর দিয়ে থানায় গেলাম, থানায় অভিযোগ জানালাম, থানা থেকে কোনো স্টেপ নিইনি। আর ওরা যেটা দেখাচ্ছে, ওদের যে আত্মীয়, ওর শ্বশুর শাশুড়ি, ওরাও মৃত, কিন্তু ওরা মৃত নয়। আর এখানেও আমার মেয়ে জামাই মৃত নয়। আর যে প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে অভিযোগ তারা নাকি সম্পত্তি আত্মসাৎ করেছেন, তারা তো বলছেন তারা এই বিষয়ে কিছু জানেনই না। আমার কথা তো যদি ওদের ওটা হয়ে থাকে জানি না, আমরা এখনো তো কাগজপত্র তো যাইনি। এবার যদি আপনারা কি এমনি হুমকি টুমকি দিয়েছেন এরকম ধরনের? ওইসবের মধ্যে আমরা যাইনি। ঝগড়া অশান্তি হয়েছে? ওরা মাঝে দিয়ে কদিন আগে এসেছিল, বলতে কি জমি নিয়ে নিয়েছি দিয়ে আমি বললাম তাহলে আমি না আনুন, আপনাদের যদি। আপনার স্বামীর নাম কি? সুশান্ত দাস। নবকুমার, তাহলে উপায় কি? কি ব্যবস্থা নেওয়া যাবে? জমি কার, কিভাবে প্রমাণ হবে? নবকুমার, উপায় কি? জমি কার, কিভাবে বোঝা যাবে? বিডিও বা জেলা শাসক তারা কি বলছেন? এখনো পর্যন্ত সেইভাবে যে জমি নিয়ে তারা যে তদন্তের ভার দিয়েছিলেন নাদনগড় থানাতে, সেখানে এখনো পর্যন্ত যে সময় কেটে গেল তারা রীতিমতন বিতস্তত্ব হয়ে পড়েছে যে তারা এখন কি করবে। তখন তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে, আর মহকুমা শাসককে তারা জানিয়েছে অভিযোগ। এখন দেখা যাক মহকুমা শাসক কী ধরনের স্টেপ নেয়। কিন্তু এই ধরনের জালিয়াতি কারবার যে ঘটেছে এবং তাতে তারা রীতিমতন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিভাবে জীবিত ব্যক্তি মৃত হয়ে গেলেন এবং তার দলিল তার নতুন করে অন্য লোকের নামে হয়ে গেল, এর সাথে কি কোনো বড় চক্র কাজ করছে কিনা তাই নিয়ে ধন্যবাদ নবকুমার।